আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। আচ্ছা, আপনাদের মনে কি বিস্ময় জাগে না যে 2025 সালের 30শে নভেম্বরও যখন তারেক রহমান লন্ডনে বসে বলছিলেন যে তার দেশে ফেরার বিষয়টি তার উপর নির্ভর করে না, কিন্তু তার মাত্র 1 মাসের মধ্যে তিনি শুধু দেশেই ফেরেননি, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বিস্ময় লাগে না যে কিভাবে এত দ্রুত এত কিছু ঘটে গেল? আগে কারা বাধা দিয়েছিল আর পরে কারা তাকে দেশে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী বানিয়ে দিল? আর কি কি প্রতিশ্রুতি বা মুচলেকা দিয়ে তারেক রহমান দেশে ফিরলেন? আর প্রধানমন্ত্রী হয়ে বসার পর তাকে সেসব মুচলেকায় দেওয়া শর্ত পূরণের ব্যাপারটি কি আপনাদের নজরে পড়ছে? না পড়ে থাকলে আজকের ভিডিও কলাম আসলে আপনার জন্যই। রাজনীতির এই জাদুকরী পরিবর্তনের নেপথ্যে যে আন্তর্জাতিক দাবার চাল ছিল তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। ক্ষমতার পালাবদলের এই নাটকীয়তায় যারা কলকাঠি নেড়েছেন তারা এখন তাদের পাওনা বুঝে নিতে আসছেন। আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন হয়তো ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় নেমে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ দ্বিপাক্ষিক সফর বলে মনে হতে পারে, কিন্তু এর গভীরতা এবং সময়কাল বিশ্লেষণ করলে দেখা যায় এটি মূলত ওয়াশিংটনের পক্ষ থেকে ঢাকার নতুন সরকারের উপর অর্পিত দায়িত্ব বা মুচলেকাগুলোর কতটুকু বাস্তবায়িত হলো তার হিসেব নেওয়ার ফল। এবং আপনাদেরকে মনে করিয়ে দেই, তিনি দিল্লি হয়ে ঢাকায় আসছেন। দিল্লি থেকেও তাকে কি শেখানো হয়েছে, কি দাবি করা হয়েছে, সেসবও আপনাদের বিবেচনায় রাখতে হবে। পল কাপুর কোনো সাধারণ কূটনীতিক নন। তার ক্যারিয়ার এবং গবেষণার মূল বিষয়বস্তুই হলো ইসলামী চরমপন্থার উত্থান এবং বিস্তার রোধ। জঙ্গিবাদ নিয়ে তার একাধিক বই আছে। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে পাকিস্তান বিশ্বজুড়ে জঙ্গিবাদ ছড়াচ্ছে এবং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে হলে ধর্মনিরপেক্ষতা বা প্রগতিশীল শক্তির সাথে কাজ করা অপরিহার্য। এই প্রেক্ষাপটে তার ঢাকা সফর বর্তমান সরকারের জন্য একটি বড় পরীক্ষা, তাতে কোনো সন্দেহ নেই। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে যুক্তরাষ্ট্রে যখন বাইডেন সরকার ক্ষমতায় ছিল, পল কাপুরের এই ভূমিকায় যিনি দায়িত্ব পালন করতেন তার নাম ছিল ডোনাল্ড লু। কি নামটা মনে পড়ে? ঢাকায় কতবার বৈঠক করেছিল, সালমান এফ রহমানের বাড়িতে ডিনার খাওয়া হয়েছিল এবং তারপরে কি হয়েছিল আমরা জানি। ডোনাল্ড লু নামের সেই ব্যক্তি যাকে পাকিস্তানের নির্বাচিত এবং জনপ্রিয় প্রধানমন্ত্রী ইমরান খান এবং বাংলাদেশের নির্বাচিত এবং জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের জন্য দায়ী করা হয়ে থাকে। ডোনাল্ড লুর মতো ব্যক্তিদেরকে দিয়ে উপমহাদেশের জঙ্গিবাদী শাসন কায়েম করার ডেমোক্রেট শাসনের সমালোচক এই ভারতীয় বংশোদ্ভূত বিখ্যাত স্কলার পল কাপুর। অনেকেই মনে করছেন যে 2024 সালে ডোনাল্ড লু যাদেরকে দিয়ে শেখ হাসিনাকে উৎখাত করায় সফল হয়েছিলেন তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে বাংলাদেশকে অন্তত একটি দেখানো গণতান্ত্রিক ধারায় ফেরানোর নেপথ্যে পল কাপুর সহ ট্রাম্প প্রশাসনের অনেকেই কাজ করেছে। এসব কিছুর সঙ্গে তারেক রহমানের দেশে ফেরা, একটি সাজানো নির্বাচন অনুষ্ঠান এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সবকিছু সংযুক্ত। সুতরাং পল কাপুরের এই সময়ে বাংলাদেশ সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গতিপথও এই সফরের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠতে পারে বলে ধরে নেওয়া যায়। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের সমীকরণে এখন প্রধান দুটি বিষয় সামনে আনা হচ্ছে, প্রতিরক্ষা এবং বাণিজ্য। কিন্তু এই দুই খাতের আড়ালে মূলত বাংলাদেশের সার্বভৌমত্ব এবং কৌশলগত নিরপেক্ষতাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। নির্বাচনের ঠিক আগে তড়িঘড়ি করে অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সাথে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা আর্ট সই করে। চুক্তিটি এতটাই গোপনীয় এবং দ্রুততার সাথে করা হয়েছিল যে এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে ভাববার সময়ও নেওয়া হয়নি। এখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন চাইছে। এই চুক্তির শর্তগুলো অত্যন্ত অসম এবং বাংলাদেশের স্বার্থবিরোধী। এতে বলা হয়েছে বাংলাদেশ এমন কোন দেশ থেকে প্রযুক্তি বা পারমাণবিক সরঞ্জাম কিনতে পারবে না যা যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করে। এটি সরাসরি চীন ও রাশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্যিক এবং প্রযুক্তিগত সম্পর্কের উপর একটি বড় আঘাত। পল কাপুর আসছেন এই চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে এবং প্রয়োজনে আরো কঠোর শর্ত জুড়ে দিতে। এর চেয়ে ভয়াবহ দিকটি হলো প্রতিরক্ষা খাত। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে জিসোমিয়া এবং আকসা চুক্তি স্বাক্ষরের জন্য চাপ দিয়ে আসছে।
জিসোমিয়া মূলত সামরিক গোয়েন্দা তথ্য বিনিময়ের একটি কাঠামো, যার মাধ্যমে পেন্টাগন বাংলাদেশের সামরিক স্থাপনা এবং প্রযুক্তির উপর নজরদারি করার সুযোগ পাবে। অন্যদিকে আকসা হলো লজিস্টিক সহায়তা চুক্তি, যা স্বাক্ষর করলে মার্কিন যুদ্ধজাহাজ বা বিমান বাংলাদেশের বন্দর ব্যবহার করে জ্বালানি এবং রসদ সংগ্রহ করতে পারবে। তার মানে বাংলাদেশ একটি সফট মার্কিন ঘাঁটি হিসাবে পরিচিতি পাবে, এবং তাই হবে, একটি ঘাঁটি হবে। আপাত দৃষ্টিতে একে লজিস্টিক সহায়তা বলা হলেও ভূ রাজনীতির ভাষায় এটি বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের একটি অঘোষিত সামরিক ঘাঁটিতে পরিণত করার শামিল হবে। যদি যুক্তরাষ্ট্র ভবিষ্যতে চীন বা ইরানের সাথে কোনো সংঘাতে জড়ায়, আবারও ইরানে তো চলছে এখন, সেই যুদ্ধে ব্যবহৃত মার্কিন নৌবহর বাংলাদেশ থেকে জ্বালানি নেবে, তবে আন্তর্জাতিক আইনে বাংলাদেশও সেই যুদ্ধের একটি পক্ষ বা সহযোগী শত্রু হিসেবে গণ্য হবে। এটি বাংলাদেশের দীর্ঘদিনের সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয় নীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেবে। এখানেই শেষ নয়। 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে একটি বিশেষ গোষ্ঠী দিল্লির আধিপত্যবাদ ঠেকানোর নামে বা তথাকথিত আধিপত্যবাদ ঠেকানোর নামে দোহাই দিয়ে যুক্তরাষ্ট্র এবং তুরস্কের সামরিক উপস্থিতিকে বাংলাদেশে স্বাগত জানানোর প্রচারণা চালিয়েছিল। আপনাদের মনে থাকার কথা, তথাকথিত জুলাই যোদ্ধা এবং এনসিপির আন্তর্জাতিক সেলের মতো কিছু গোষ্ঠী সাধারণ মানুষের ভারত বিদ্বেষী সেন্টিমেন্টকে পুঁজি করে বাংলাদেশকে ওয়াশিংটন, আঙ্কারা অক্ষের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। তাদের এই ন্যারেটিভ ছিল মূলত একটি ধোঁকা। তারা জানতো যে জনমনে ভারতের প্রতি হয়তো ক্ষোভ আছে, তাই সেই ক্ষোভকে কাজে লাগিয়ে তারা যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছে। এখন যখন পল কাপুর আসছেন এবং প্রতিরক্ষা চুক্তির চাপ দিচ্ছেন, তখন সেই দিল্লির এক্সটেনশন বিরোধীরাই চুপ করে আছেন অথবা তলে তলে এই প্রক্রিয়াকে সমর্থন যোগাচ্ছেন। এই যে বহুমুখী আচরণ, তা প্রমাণ করে যে তাদের মূল লক্ষ্য ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষা করা নয়, বরং ক্ষমতার মসনদে বসার জন্য প্রভু বদল করা। পল কাপুরের এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি। পল কাপুর ব্যক্তিগতভাবে মনে করেন দক্ষিণ এশিয়ায় চরমপন্থা দমনে আওয়ামী লীগের মতো প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর যুক্তরাষ্ট্রের সাথে কাজ করা উচিত। বিভিন্ন সূত্র জানাচ্ছে যে তিনি হয়তো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তাদের স্বাভাবিক রাজনীতিতে ফেরার পথ সুগম করার বিষয়ে আলোচনা করবেন। এটি বর্তমান সরকারের জন্য একটি বড় সতর্কবার্তা হবে। যারা মনে করছেন আমেরিকার আশীর্বাদ পুষ্ট হয়ে তারা চিরস্থায়ী বন্দোবস্ত পেয়ে গেছেন, তারা ভুল ভাবছেন। যুক্তরাষ্ট্র কোনো দলের বন্ধু নয়, তারা কেবল নিজেদের স্বার্থের বন্ধু। তারেক রহমানের সরকারের বয়স এখনো 1 মাস হয়নি, ফলে সরকারের নীতি কিংবা পদক্ষেপ বিষয়ে এখনো কেউ জানে না। কিন্তু বোঝা যাচ্ছে যে তারা সরকারের উপর জামায়াত, এনসিপি তথা জুলাই সন্ত্রাসীদের প্রচন্ড চাপ রয়েছে। একদিকে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত বা মুচলেখা পূরণ, অন্যদিকে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং চীন, রাশিয়ার মতো পরীক্ষিত উন্নয়ন সহযোগীদের সাথে সম্পর্ক ঠিক রাখা। জিসোমিয়া এবং আকসা চুক্তি স্বাক্ষর করলে চীন নিশ্চিতভাবে রুষ্ট হবে। ইতিমধ্যেই তুরস্কের উদাহরণ আমাদের সামনে আছে। রাশিয়া থেকে S-400 কেনার কারণে তাদেরকে F-35 প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। বাংলাদেশ যদি এখন যুক্তরাষ্ট্রের সামরিক বলয়ে ঢুকে পড়ে, তবে চীন থেকে সামরিক সরঞ্জাম কেনা বা বড় কোনো অবকাঠামো প্রকল্পে তাদের সহায়তা পাওয়া কঠিন হয়ে যাবে। অন্যদিকে এই চুক্তিগুলো পালন না করলে যুক্তরাষ্ট্র তারেক রহমানের সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করতে পারে। এমনকি চরমপন্থা দমনের অজুহাতে আবারও আওয়ামী লীগ বা অন্য কোন শক্তিকে সামনে নিয়ে আসতে পারে। অনেকেই বলতে চান যে আমেরিকা চাইলে শেখ হাসিনাকে চরম পরিণতি বরণ করতে হতো, মানে শেখ হাসিনাকে মেরে ফেলা হতো, কিন্তু তারা তা করেনি। তাকে নিরাপদে ভারতে পৌঁছে দেওয়া হয়েছে। এটি একটি পরিষ্কার ইঙ্গিত। মানে কেউ কেউ বলেন যে যুক্তরাষ্ট্র তাদের হাতে সবসময় একাধিক কার্ড বা বিকল্প খোলা রাখে। বর্তমান সরকারকে ক্ষমতায় বসানোর পেছনে যদি গোপন সমঝোতা বা মুচলেখা থাকে, তবে পল কাপুরের এই সফর সেই দেনা পরিশোধের তাগাদা। ট্রাম্প প্রশাসনের নতুন বৈশ্বিক শুল্ক নীতি এবং আমেরিকা ফার্স্ট নীতির সাথে খাপ খাওয়াতে গিয়ে বাংলাদেশের অর্থনীতি এমনিতেই চাপে পড়বে। তার উপর যদি এই অসম প্রতিরক্ষা এবং বাণিজ্য চুক্তিগুলো চাপিয়ে দেওয়া হয়, তবে তা হবে জাতীয় স্বার্থের জন্য ভয়ঙ্কর আত্মঘাতী একটি কাজ। সুতরাং পল কাপুরের আগমনকে কেবল একটি কূটনৈতিক রুটিন ওয়ার্ক ভাবার কোনো সুযোগ নেই, কেউ ভাবছেও না সেটা। এটি মূলত 2025 সালের সেই নাটকীয় পালা বদলের হিসাব নিকেশ। তারেক রহমানের দেশে ফেরা এবং ক্ষমতায় বসার জন্য যে চড়া মূল্য দিতে সম্মত হয়ে তারেক রহমান গদি দখল করেছেন বা গদি পেয়েছেন, এখন সেই মূল্যের কিস্তি পরিশোধের সময় এসেছে।
জিসোমিয়া, আকসা কিংবা আর্ট এগুলো কেবল কাগজের চুক্তি নয়, এগুলো একটি শিকল। এই শিকল পায়ে পড়লে সরকার হয়তো সাময়িকভাবে ক্ষমতায় টিকে থাকবে, কিন্তু বাংলাদেশ হারাবে তার কৌশলগত স্বকীয়তা, নিরপেক্ষ রাষ্ট্রের মর্যাদা। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য এবং আমাকে সহযোগিতা করার জন্য এবং আমার কথাগুলোকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য। তো আপনি এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন যে আমি হঠাৎ করে এটা কি বললাম, হাই আওয়ামী লীগ, হাই আওয়ামী লীগ। হ্যাঁ, এটা কেন বললাম সেটা বোঝার জন্য আপনারা যারা ঢাকাতে বা চট্টগ্রামে আছেন, তারা যদি যে কোনো যে শিয়া, বাংলাদেশি শিয়া না, এটা উর্দু ভাষাভাষী বা হিন্দি ভাষাভাষী শিয়া কাউকে যদি জিজ্ঞেস করেন বা বলেন যে কথাটা যে আকে ফাসে জান আছে কে, হাই হুসেন হাই হুসেন, মানে এসে ফেসে গেছি যাইতে পারি নাই, হাই হোসেন হাই হোসেন, এটা যদি বলেন দেখবেন তারা খুব মনকষ্ট, খুব খুব মনকষ্ট পেয়েছে। এই কথাটা আমরা একসময় বলতাম, ওই শিয়া থেকে বলতাম এই জন্যই যে ওরা বলে যে আমরা আসলে কারবালার ময়দানে আমরা আসলে হাসান হোসেনকে মারার জন্য যাইনি, আমরা আসলে ওখানে গেছিলাম কিন্তু আমরা মারি নাই, মারছে তো এজিদের পুত্র, কিন্তু দোষটা আমাদের উপরে হয়ে গেল। তো এই কথার কারণে বলতাম, এই কথাটা যদি কারো জিজ্ঞেস করেন তাহলে বুঝবেন সেই কারণে আমি বলছি হাই আওয়ামী লীগ, হাই আওয়ামী লীগ, হাই আওয়ামী লীগ, হাই আওয়ামী লীগ কেন বললাম তার আগে আরেকটা সত্য ঘটনা যেটা এখন আপনারা সকলে জানেন। তারপরে এই যে দেখতেছেন না, ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যেই সংঘর্ষটা হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, সেইটার মধ্যে এইটার আগে জাস্ট এক বছর আগে, গত বছর জুলাই তো 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ইরানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। তার কারণ হচ্ছে যে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে গোয়েন্দা তথ্য সব মোসাদের হাতে পৌঁছে যাচ্ছিল। আর এই মোসাদের হাতে যখন পৌঁছা শুরু করলো, কিভাবে গেল এইটা তদন্তের জন্য আইআরজিসির সবচেয়ে চৌকস 45 জন অফিসার দিয়ে একটা গ্রুপ করা হলো যে এরা কি করবে, শুধু মোসাদের গুপ্তচর, সিআই এর গুপ্তচরদেরকে ধরবে, ধরে সরাসরি ফাঁসি বা মাইরা ফেলো, কোনো বিচার আচার নাই, এরা গুপ্তচর। এইটা যখন করলো, এইটা দিয়ে কিছু কিছু ধরা হইলো, আপনারাও দেখছেন, হ্যাঁ ব্যাপক ধরা হইতেছে, মারা হইছে, কিন্তু কেউ আসলে কিছু জানতাম না। এইবার যখন খোমেনি মারা গেল তখন যে বেরিল কি জানেন, ওই যে মোসাদ আর সিআই এর গুপ্তচর ধরার জন্য যাদের নেওয়া হয়েছিল যে 45 জন, তার যে প্রধান ছিলেন উনি আবার মোসাদের গুপ্তচর। উনি প্রায় 30 বছর ইরান সরকারের পা কেমন চাটা চাটছেন যে ইরান সরকারও বুঝতে পারেনি, তারাই বানাই দিছে মোসাদের গুপ্তচর ধরা প্রধান। এবং উনি নিজেই মোসাদের অরিজিনাল গুপ্তচর, উনি বলে দিয়েছেন যে কে কোথায় আছে, মেরে দিছে, শেষ। এটা এখন জানা যাচ্ছে। আর এটা স্বীকার করলো কখন, খোমেনি মারা যাওয়ার পরে, সবকিছু মারা যাওয়ার শেষ হওয়ার পরে, যে আমেরিকা, ইসরায়েল, ইউরোপিয়ান বিভিন্ন বড় বড় পত্রিকাগুলোতে এটা ফ্লাশ হয়ে গেল যে এই ভদ্রলোকই সেটা। যেমন ইরানের এর আগের যতবারে যে পারমাণবিক ইসলামতে হামলা হইলো, এটা কেউ জানতো না কে কিভাবে করতেছে বা ইরানের সায়েন্টিস্টরা কিভাবে মরতেছে। শেষ পর্যন্ত দেখা হানি ট্র্যাপে এক মহিলা উনি মোসাদের গুপ্তচর ছিলেন, উনি এই কাম ঘটাই দিছে। এই ঘটনাটা আপনারা বুঝছেন যে মোসাদের গুপ্তচরকে বানানো হইলো যে মোসাদ ধরার জন্য, আর সে এবার খোমেনি মাইরা দিল। এই হয়েছে যে মোসাদ আর সিআইএ। তো ঠিক সেম অবস্থা এখন আওয়ামী লীগের। তার কারণ হচ্ছে, আমি বলি আপনারা, আমি কারো নাম উচ্চারণ করবো, তো বললে বুঝা যাবেন, আপনারা বললেই বুঝা যাবেন। এখন বিভিন্ন জায়গায় মানে আপনার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, অমুক লীগ, তমুক লীগ, তাঁতি লীগ, সবাই এক একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে। হঠাৎ হঠাৎ দেখবেন একজন যে অমুক ভাইকে অমুক অঞ্চলের ইয়ের মানে কমিটির বিষয়ে দায়িত্ব দেওয়া হলে, অল্প কয়েকদিন আগেই একটা কমিটি আপনার বলা হইলো যে এই কমিটির রিপাবলিশ করা হবে, মানে কিছু কিছু আন করা লোকজন আনা হবে যারা আন্দোলন সংগ্রামে আরো বেগবান করবে বা দলকে গুছিয়ে নিতে সাহায্য করবে। সেই কমিটির এক ভাইকে বসানো হলো। উনার বাপ আবার হচ্ছে যে উনি যে অঞ্চলের অধিবাসী সেই অঞ্চলের বিএনপির নেতা হইল। ছেলে বিশাল আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ পুনর্গঠনের কাজে জান দিচ্ছেন, আর ওনার বাবা কোথায় আছেন, বিএনপি নেতা। ঠিক এবার পাবেন কিছু এমপি আছেন যারা ব্যাপক নেতা, এমপি পর্যন্ত হয়েছেন, ওনাদের ভাইরা বড় বড় বিএনপি নেতা।
কিছু কমিশনার পাবেন, আরো এরকম বহু পাবেন যাদের পরিবারের মধ্যে মিনিমাম বাপ ভাই জামাত বা বিএনপি করে আর ওনারা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ এদেরকে দিয়ে আবার পুনর্গঠন। এখন আমার একটা প্রশ্ন বলেন, ওই যে একটু আগে যে বললাম ইরানের ওই মোসাদের সেই লোকের কথা, যিনি মোসাদেরই লোক, তিনি কি আসলে কি ইরানের এই মোসাদের পক্ষে বা আমেরিকার পক্ষে যারা কাজ করছে তাদের সবাইকে মারছিল, নাকি আয়ু আসার জন্য 2-4 জন বেহুদা মরছিল আর ঠিক ওদের কার্যক্রম আইসা খোমেনি নিয়ে মারলো? তো ঠিক সেম অবস্থা এখন আওয়ামী লীগের। আপনি বুঝেন যে যেই ব্যক্তিগুলোর পরিবার বাপ ভাই মা তারা বিএনপি জামাত করে, তাদের সন্তান তাদের পুত্ররা আইসা যখন আওয়ামী লীগ পুনর্গঠনে লাগবে, তার সেও তো চাইবে যে 10-12 জন গুপ্ত বিএনপি জামাত করে এরকম লোক আমি রাখি, তো অদূর ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলেই আমার বাইচা যাইতে পারে, ওরা আমার বাঁচাই দিবে। ঠিক নয় কি? সাদেক কাইমদেরকে যারা ঢুকাইছে আওয়ামী লীগের যেসব লোক যেসব ভাইয়েরা সাদেক কাইমদের, তাদের অবস্থাটা দেখেন, বহাল তবিয়ত আছে, কোনো সমস্যা নেই, ওনারা কিন্তু বেঁচে আছে, ওনাদের কোনো সমস্যা নেই। এই জন্য আমি যে বলি যে সবই খারাপ, না না না, লক্ষ কোটি ভালো লোক আছে। যেমন তৃণমূলের যেসব কর্মী ভাইয়েরা আছে, আমার ভাই বোনরা আছে যারা এখনো বিভিন্ন জায়গায় মিছিল মিটিং এই ফেসবুক লেখালেখি সব করছেন, তাদের মধ্যে এই 2 নম্বরিটা নেই। 2 নম্বরটা খুব হাই লেভেল নেতাদের ভিতরে। তা আওয়ামী লীগ এখনো ওগুলারই চিহ্নিত করতে পারে নাই। যে আওয়ামী লীগ কেন এইটা বলতে পারে না যে এই নেতার মধ্যে এই কারাপশন আছে, এই নেতার বাপ অমুক, এই নেতার ভাই অমুক, এগুলোর একটু সাইড করো, এটা করতে পারে না। বরঞ্চ ওদেরকে আবার নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে, এই অঞ্চলের কমিটি গঠন করো, এই অঞ্চলে এই করো, যার কারণে আসলে কোনো কিছু হচ্ছে না। এখন অনেকে আর বলতে পারে ভাই ওই অমুক ভাইয়ের বাপ বিএনপি করে, অমুক ভাইয়ের ভাই বিএনপি করে, তাতে কি ওনারা তো আমাদের পয়সা দিচ্ছে কিছু, ওনারা তো আমাদের ছেলে পেলেরে দিচ্ছে, ওনারা তো অমুকের ইয়ে নিয়েছে, যে মানে কষ্টে আছে ওনার পড়ালেখার দায়িত্ব নিয়েছে, অমুক ছাত্রলীগের ভাই মারা গেছে ওনার স্ত্রীর দায়িত্ব নিয়েছে। ভাই এগুলো সব আইওয়াস। ওই যে আবারও বলি, ওই ইরানের কথাটা চিন্তা করেন, যেই মোসাদের লোককে আইআরজিসির প্রধান বানান দেওয়া হইল, যার নেতৃত্বে মোসাদ ধরবে, সেই বেটাই মোসাদের এজেন্ট। তো হেও তো 2-4-5 জন ধরাই দিছে আর কি, যে এগুলো ছোটখাটো আছে, এগুলো ধরাই দাও, এগুলো ফিনিশ করো, কিন্তু বাকি সিস্টেম তো বাইচা যাবে। এই অবস্থা। এখন আওয়ামী লীগের নেতারা বুঝতেছি কিনা জানি না, আমি বলবো না যে ওনারা বুঝে না, না ভাই আমার চেয়ে বহু বুদ্ধিমান, ওনারা বুঝে। ওনারা জানে না যে আওয়ামী লীগের এখনকার যে ম্যাচটা বা এখনকার যে অবস্থানটা, এটা একরকম টেস্ট ক্রিকেট, এটা টি-20 ম্যাচ না। টি-20 ম্যাচ তো দেখছেন 20 ওভার বল করবে, ধাই ধাই মারতাছে। এর আগে ছিল ওয়ানডে ম্যাচ, টি-20 আছে অল্প কয়দিন, এর আগে ছিল ওয়ানডে ম্যাচ, 50 ওভারের ম্যাচ, 35 ওভার পর্যন্ত ঠুকাইতো, এর পরের 15 ওভার 5 ওভার পর্যন্ত মিডিয়াম রেঞ্জে মারতো, লাস্ট 10 ওভার উড়াইয়া মারতো। ওয়ানডে ম্যাচ। আরেকটা ছিল হচ্ছে টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচটা অবশ্যই এখন খুব একটা দেখা যায় না। একসময় দেখতাম ব্রায়ান লারা খেলতো টেস্ট ম্যাচ, 5 দিনের ম্যাচ, ঠুকাইতেই আছে ঠুকাইতেই আছে ঠুকাইতেই আছে। হায় রে অবস্থা, মানে এরা সারা দিনে মিলে ঠুকাইয়া 20 রান তুলতো না। তা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে হচ্ছে যে সেই টেস্ট ম্যাচের খেলা, এটা বুঝেন কিনা জানি না। কারণ হচ্ছে আপনার কেউ যদি মনে করেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিলে আপনার শক্তি, না রে ভাই। আমার কি মনে হয় জানেন, যে নিষেধাজ্ঞা তুলবে কি, যেই আইন আপনার সংশোধন করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই আইনটা যদি সংসদে পাশ না, অটোমেটিক নিষেধাজ্ঞা তুলে দেবে। তো নিষেধাজ্ঞা তুলে দিলে হবে কি, আপনাদের কি লগে লগে কি বলে দিবে যে আপনাদের বিরুদ্ধে যা মামলা করেছে সব খারিজ, আপনারা ফ্রিলি শার্টের কলার উড়াইয়া যাবেন, যেটা ইনুস সাহেবের ব্যাপারে করছেন, যেটা এই যে 24 আগস্টের 21 আগস্টের গ্রেনেড হামলার মামলা, ওইরকম হবে না। যদি আপনার বুঝে থাকেন এটা ভুল, তাহলে আমাদের অবস্থাটা কি? এখনো নিষেধাজ্ঞার মধ্যে যে অবস্থা, নিষেধাজ্ঞা উঠে গেল, সেম অবস্থা আমাদের অবস্থা কিন্তু পরিবর্তন হবে না। মিছিল করবেন, মিটিং করবেন, ধরবেন, মারবেন, গিরাইব, এটাই তো। তো এটা টেস্ট ম্যাচের মতো, যে আপনার ওই ক্যাটস অ্যান্ড মাউস, ইঁদুর বিড়ালের খেলার মতো। আমরা এদিকে মিছিল করবো, ওরা এদিকে আটকাবে, আমরা আবার পাল্টা মিছিল করবো, এদিকে আটকাবে, এই খেলাটা চলবে। কিন্তু আমরা জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াইতে হবে, পাবলিক নামতে হবে রাস্তায়, দুঃশাসনের বিরুদ্ধে নামতে হবে। এখন আপনারা মনে করতেন না আমাদের নিষেধাজ্ঞা তুলে নিলে আমরা পরের দিন ক্ষমতায়, কেন ভাই? আমেরিকা তো আপনাদের এখন হেল্প করবে না, কারণ আমেরিকার যা যা পাওয়ার সব মাইনা নিয়ে আসছে। ভারতের যেটা চাওয়ার, যদি ভারতের বিপক্ষে না করে, তাহলে ভারত এখন বিএনপি এলো ক্ষমতায় না আওয়ামী লীগ এলো ক্ষমতায়, সেটার কোনো দরকার নেই। হ্যাঁ, ভারতকে থ্যাঙ্কস দিতে পারেন, আমাদের নেত্রীকে নিয়ে বাঁচাইছে ওইখানে রেখা, ভারতের রেখা, আমাদের 1000-10 নেতাকর্মী ওখানে আছেন, ওদের বাঁচায় রাখছে এইটার জন্য। কিন্তু ভারতেরা এত দায় পড়ে না যে আইনে আপনাদের ক্ষমতায় বসে, কি কারণে? আপনাদের কাছ থেকে যা পাইতেছে তা যদি বিএনপি দেয়, তাহলে সমস্যা কি? কোনো সমস্যা তো নেই।
তো এই যে টেস্ট ম্যাচ হচ্ছে, এইটা আসলে বুঝার মতন সক্ষমতা আওয়ামী লীগের আছে কিনা সেটা বুঝতে হবে। আর ওই সমস্ত নেতাদেরকে একটু সাইড করেন, যাদের পরিবারে ওই যে বাপ ভাই, অনেকে বলবে যে ভাই আমার বাবার সাথে সম্পর্ক নাই, আমার ভাইদের সাথে সম্পর্ক নাই, কিন্তু একই পাতে খায়, একই বিল্ডিং এ থাকে, একই নাস্তা করে, একই কমান্ড মানে, এরপরও এখন বললো যে নাই। তো এরা দিয়া পুনর্গঠন কইরা কোনো গঠনই হবে না, বরঞ্চ যে অবস্থা এখন আছে তার চাইতে আরো খারাপ হইতে পারে, 10 বছর 15 বছরের অপেক্ষা হইতে পারে। দেখি আমাদের নেতা নেত্রীদের বোধোদয়